শুরু করছি বাংলা বলছে। কয়েকদিন ধরে আমরা যে আলোচনাটা করতে দেখছি যে জয়নগরে যেখানে ৬২ দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষ এবং ফাঁসির সাজা ঘোষণা হলো নাবালিকাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে, সেখানে আরজিকর কাণ্ডে এত সময় কেন লাগছে? আজ সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল। সুপ্রিম কোর্টে সেই হিয়ারিংয়ে বিচার প্রক্রিয়া সম্পর্কে সিবিআই তাদের রিপোর্ট পেশ করেছে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই তারা দাবি করেছে যে নির্যাতিতার পরিবারকে তারা টাইম টু টাইম এই সম্পর্কে অবগত করছেন। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার বাবা মা। এবার তোপ দাগেন সিবিআই এর বিরুদ্ধে। তাদের অভিযোগ যে সিবিআই কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। তাহলে কি জয়নগর কাণ্ডে যেভাবে আমরা ৬২ দিনে বিচার প্রক্রিয়া শেষ হতে দেখলাম, মৃত্যুদণ্ড ঘোষণা হতে দেখলাম, তারপর ধৈর্যের বাঁধ ভাঙছে নির্যাতিতার বাবা মার? এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, বামেদের তরফ থেকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ অ্যালবার্ট, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম এবং কিছুক্ষণের মধ্যে আরেক বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গৌঠাকুরতা আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি শুরুতে আপনাদের দেখাবো যে আজকে সুপ্রিম কোর্টে কি হলো, দেখুন। আরজিকর মামলার ১২০ দিন পার, বিচারের অপেক্ষায় দিন গুনছে অভয়ার পরিবার তথা দেশ। প্রায় এক মাস পর মঙ্গলবার ফের আরজিকর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়। মঙ্গলবার সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টে আরজিকর তদন্তে সপ্তম রিপোর্ট জমা সিবিআই এর। নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। এদিন ডিএনএ রিপোর্ট করা হয়েছে কিনা, রিপোর্ট কোথায় জানতে চান প্রধান বিচারপতি। রিপোর্ট ম্যাচ করেছে বলে জানান সিবিআই এর আইনজীবী। শুনানিতে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ। দুই অভিযুক্ত সরকারি পদে নিযুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। রাজ্যের কাছে এমন কোনো তথ্য নেই। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয় শীর্ষ আদালত। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, নিরপেক্ষ নজরদার কমিটি চান জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের টাস্কফোর্সের কাছে যাওয়ার পরামর্শ আদালতের। প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। ডাক্তারদের অভিযোগ শুনবে টাস্কফোর্স। একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্কফোর্স। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্কফোর্স। সুপ্রিম কোর্ট অযথা সময় নষ্ট করছে। এই মামলা সুপ্রিম কোর্টের শুনানির কোনো বিষয় নেই। আসল যে ট্রায়াল, সে ট্রায়াল কলকাতার শিয়ালদা কোর্টে হচ্ছে, সেখানেই হবে। সুপ্রিম কোর্ট অকারণে সময় নষ্ট করেছে। এখন তো বোঝাই যাচ্ছে যে এই বিচারপতি শুনতেই চাইছেন না, তাই তিনি সেটা মার্চ মাসে আবার রেখেছেন। তখন তো খুব কথা বলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু জাস্টিস হচ্ছে না। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস দেখিয়ে দিয়েছেন যে একটা মেকি আন্দোলনকারী যারা রাজনীতি করতে গেছে একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাদের আজকে উত্তর দেওয়ার পালা। সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে তো আমরা কিছু বা তার রুলিং এর উপরে তো আমাদের কিছু বলার থাকতে পারে না, বা বলা অনুচিত। আমরা তো আর তৃণমূল নয়। আইন যেটা ভালো মনে করেছে সেটা আমাদের মেনে নিতে হবে। এটা ছাড়া তো আমাদের কাছে কোনো রাস্তা নেই। তবে আমার মনে হয় হাইকোর্টে থাকলে এই ব্যাপারটাকে ওরা প্রেসারাইজ করতে পারবে অনেক বেশি। এদিনের শুনানিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টে তার শুনানি হবে না বলে জানান প্রধান বিচারপতি। আরজিকর মামলার পরবর্তী শুনানি ১৭ই মার্চ ২০২৫-এ। কলকাতা টিভি। ধৈর্যের বাঁধ কি ভাঙছে নির্যাতিতার মা বাবার? কি বলছেন তারা, শুনুন। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস ধরে, স্বাভাবিক কারণে 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম। এটা একটা লং টাইম আমাদের পক্ষে, তো বেশি করেই লং টাইম, কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়,
সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টে কোনো যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে। সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। যেমন এতদিন টাইম কোনো যেমন থমকে গেল, কি মনিটরিং হচ্ছে মিথ্যা। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, আমরা তদন্ত তো কিছুই জানতে কি পারি না। পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন, কিছুই জানছে সিবিআই কে, কিন্তু কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। সিবিআই তো ঠিক জানি যে কোম্পানি চার্জশিট দেবে, হ্যাঁ সিবিআই তো ঠিক জানি যে দেবে, তো সেটা আমরাও জানি দেবে, সে তো আগে চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। আপনি ধোয়াশায় আছেন একদম। হ্যাঁ, সিবিআই নিয়ে কি ধোয়াশায় আছেন? সবকিছু নিয়েই ধোঁয়াশা এখন, বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে। 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা। আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। কারো কিছুই যায়নি, শুধু আমাদের আমাদেরই গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। অমিত শাহের সাথে যোগাযোগের নতুন করে কিছু হয়েছে? না, এখনো কিছু হয়নি, চেষ্টা দেখবো, দেখি। তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আমাদের ওরা যেমন আইনে আমাদের, বললাম তো, আইনে যেমন ওরা আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদেরও 4 আঙুল ওদের দেখাতে হবে। জাস্ট 4 মাস আগে যদি ফিরে যাই, যখন গোটা শহর শুধু নয় গোটা রাজ্য উত্তাল হচ্ছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে, দল মত রং নির্বিশেষে, পেশা নির্বিশেষে মানুষ তারা রাস্তায় নামছেন। আজকে কি হলো যে অসহায় বাবা মার আক্ষেপ যে কেউ কিছুই করবে না, লড়াইটা আমাদেরই লড়তে হবে, যা হারিয়েছে আমাদেরই হারিয়েছে। আমি এখানেই অভ্রর কাছে আসবো। অভ্র, সিবিআই কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে বলে বাবা মা অভিযোগ করছে। দেখুন, নির্যাতিতার বাবা মা অত্যন্ত মানসিক কষ্টে আছে, সেটা তো বোঝা যাচ্ছে এবং কষ্টে থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারা কিন্তু প্রশ্ন করলেন বিচার ব্যবস্থা নিয়েই পুরোপুরি। তো তাদের মানসিক যে অবস্থা, তার অবস্থার প্রতিফলন তাদের শব্দে বেরিয়ে আসছে। তো এই নিয়ে আমার মনে হয় মন্তব্য করাটা ঠিক হবে না, কারণ তারা তো সুপ্রিম কোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন। তো যাই হোক, ছাড়ুন সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যে যদি আপনি অবস্থা দেখেন, রেপের ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে, একদম লেটেস্ট এনসিআরবি ডেটা ধরে বলছি, 2.5%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 26.5%। আর একটা রাজ্য, একটু ভিন রাজ্যে যাই, কারণ তৃণমূল যিনি প্রতিনিধি আছেন উনিও সম্ভবত যাবেন, ইউপিতে হচ্ছে সেটা 70%-এর ওপরে। আমাদের রাজ্যে এই ধরনের কাণ্ড কেন এই ধরনের পরিস্থিতি আসলে কেন, এটা বোঝা যায় যখন আমরা একটু লাস্ট 4 মাস ধরে কি ঘটেছে সেগুলোর দিকে আলোকপাত করবেন। আমাদের মনে আছে ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি বেশ কিছু কথা বলেছিলেন, আপনিও সেটা নিয়ে শো করেছেন। তারপর আমরা আপনাদের চ্যানেলেই দেখেছি ডক্টর সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে পার্থ ভৌমিক, যিনি এখন এমপি হয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি অভিযোগ করেছিলেন যে 2001-এর একটা খুনের মামলায় নাকি তিনি জড়িত থাকতে পারেন বা ছিলেন, এরকম কিছু অভিযোগ। হ্যাঁ, রহস্য মৃত্যু। এবং পার্থ ভৌমিক নাকি তিনি মামলা করবেন সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে বিষয়টা নিয়ে। সেই মামলা কি এখন অবধি হয়নি, কিন্তু তারপরে সুবর্ণ গোস্বামী কতবার মুখ খুলেছেন আমার সন্দেহ রয়েছে। ডক্টর নারায়ণ ব্যানার্জি, উনি নিজে একদম সেলফ অ্যাপয়েন্টেড গার্জিয়ান হয়ে গেছিলেন এই জুনিয়র ডাক্তারদের। তারপর উনি হঠাৎ করে কি করলেন, তারপর উনি একটা পত্রিকার অফিসে গিয়ে শ্রীমান কুলান কুমার ঘোষের সঙ্গে মিটিং করলেন। তারপর নারায়ণ গোস্বামীর কিরমভাবে গিরগিটির মতো রং বদলে গেল সেটা আমরা সবাই দেখেছি। আমরা দেখেছি যে প্রতিবাদী মুখ যে কজন ছিল, তাদের মধ্যে পঙ্কজ দত্ত, উনি একজন প্রাক্তন আইজি ছিলেন, তাকে কিভাবে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়ে বটতলায় থানায় ডেকে পাঠিয়ে কিভাবে হেনস্থা করা হলো, এটা আমরা দেখেছি। কিন্তু তার মানে যারা প্রতিবাদ করেছিলেন, কিছুজন কম্প্রোমাইজ হলেন, আর কিছুজন কিন্তু ন্যাক্কারজনকভাবে সাপ্রেসড হলেন, তাদের উপর নির্যাতন নেমে এলো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিনীত গোয়েল, মহান বিনীত গোয়েল যিনি আছেন, উনি এখন এসটিএফ এর মাতা, উনি নিজে প্রথম এই নির্যাতিতার নাম কিন্তু জনসমক্ষে বলে দিয়েছিলেন। তাকে নিয়ে মামলা মোকদ্দমা করতে হবে কেন? তৃণমূল সরকার, কেন কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা করে কোনো রকমের? আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমার একটা প্রশ্ন আছে পঙ্কজ দত্ত প্রসঙ্গে। আমার একটা খুব নিরীহ প্রশ্ন রয়েছে, যে বটতলা থানায় তাকে নিয়ে গিয়ে হেনস্থা করা হলো, তিনি তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, হাইকোর্ট তাকে তো রক্ষা কবচ দিলেনই না, বিচারপতি তিনি ভর্ৎসনা করলেন।
কেন? আমাকে একটা কথা বলুন দিদি, আমি যেহেতু বিষয়টা নিয়ে বলছি, আমি পঙ্কজ স্যারকে নিয়ে বলে আবার বিষয়টাতে ফিরছি। আপনি কি মনে করেন একজন দায়িত্ববান জার্নালিস্ট হিসাবে কোনো থানায় কাউকে ডেকে পাঠানো হবে অ্যাজ পার লিগ্যাল প্রসিডিং, না, আমি তারপর সেটা- আমি থানার বাইরে কেন জমায়েত হবে? আমাকে বলতে দিন, হাইকোর্ট কেন রক্ষা কাইন্ডলি কবচ বলতে দিলেন দিন, না? হাইকোর্ট কাইন্ডলি কেন বলুন। আমি তো রক্ষা হাইকোর্ট নই, কি ঘটেছে আমি সেটা বলতে পারি। থানার বাইরে একদল জটলা করবে তৃণমূল কাউন্সিলরের অঙ্গুলি হেলনে জুতোর মালা নিয়ে, এটা কি সমর্থনযোগ্য বলে আপনি মনে করেন? এবং একজনকে ডাকা হয়েছে যিনি প্রাক্তন আইজি, তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে ওখানে অপদস্থ করা হয়েছে, এটা কি সমর্থনযোগ্য বলে আপনার মনে হয়? সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কিন্তু রক্ষা coming কবচ back to the দেননি কেন topic, হাইকোর্ট? সেটা হাইকোর্ট বলবে, হাইকোর্ট বলবে। তাহলে কিন্তু আপনি হাইকোর্টও মনে justify করতে করেননি? পারেন না যে হাইকোর্টও মনে অপদস্থ করা করেননি যে হয়েছে রক্ষা কবচ এবং দেওয়ার এবং মতো। যে অপদস্থ করা হয়েছে এবং যে হাইকোর্ট অসম্মান ভর্ৎসনা করা করেছেন হয়েছে কেন? সেটাকে জাস্টিফাই আচ্ছা, করা যায় হাইকোর্ট না। ভর্ৎসনা করেছেন কেন? দিদি আমাকে বলতে দেবেন, হাইকোর্ট ভর্ৎসনা করেছেন কেন? হাইকোর্টকে জিজ্ঞেস করুন, আপনি তো একজন না, সিনিয়র না, যখন এতগুলো আমি তো mention হাইকোর্ট নই, করছেন, আমি হাইকোর্ট নই। যখন বটতলা থানায় উনি কি mention দোষী সাব্যস্ত করছেন, হয়েছেন? ইত্যাদি, উনি কি এক দোষী সেকেন্ড, সাব্যস্ত এক হয়েছেন? সেকেন্ড, আমি যদি এক দিদি সেকেন্ড, আমি একটা কথা এক বলি, সেকেন্ড, এবার এক আমি সেকেন্ড। লিগ্যাল টার্মে আসছি। উনি যে হাইকোর্টের কথাটা রক্ষা বলেছিলেন, কবচ পেলেন না কেন? দাঁড়ান, উনি যে টার্মটা বলেছিলেন বা যে কথাটা বলেছিলেন, যেহেতু আপনি না, আমরা চাইছেন ওনাকে আমি নিয়ে ওই ব্যাপারেই আলোচনা কথা করছি। বলি, আমাকে ওনাকে বলতে নিয়ে হচ্ছে। আলোচনা করছি না, আমার simple তাহলে প্রশ্ন। আপনি তো বারবার ওইটা নিয়ে যে প্রশ্ন করছেন। বিচারপতি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। তুমি নিজে আমাকে একটু বলতে আগে দিন। বললে যে আমাকে বিচার বলতে দিন। ব্যবস্থার আমি উপর vehemently বিচার এখনো ব্যবস্থা বলছি। নিয়ে প্রশ্ন করছেন। আমি vehemently এখনো বলছি, আমি বলছি যেই কথাটা উনি বলেছেন বলে অভিযোগ, সেই কথাটা নিরিখে ওনাকে দোষী সাব্যস্ত করা যেত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি যদি আজকে পোদ্দার কোর্টে বসে তোমার বলি কি যে দৃঢ় পোদ্দার- বিশ্বাস? শুনুন না সেটাতে আমার তো কারো বিশ্বাস কিছু জানার যায় জন্যই আসে আপনি না। ডেকেছেন। প্রশ্ন একটাই যে আমার বিশ্বাস জানার বা হাইকোর্ট কথাবার্তা রক্ষা জানার কবচ জন্য দেয়নি, ডেকে পাঠিয়েছেন। অভ্র, মৌপিয়াদি আমাকে বলতে দিন। অভ্র, মৌপিয়াদি হাইকোর্ট আমাকে বলতে রক্ষা দিন। কবচ দেয়নি এবং আজকে বলতে দিন, আমাদের বিষয় বলতে দিন। তার মানে রক্ষা কবচ দেয়নি মানে ওখানে তাকে ডেকে আমি হাইকোর্ট রক্ষা হ্যারাস কবচ করাবো, দেয়নি। তার মানে আমি হ্যারাস করবো। হাইকোর্ট রক্ষা কবচ আর দেয়নি। তার মানে কারোর বিরুদ্ধে মামলা হবে, হাইকোর্ট আমাকে, ধরুন আমার বিরুদ্ধে মামলা হলো, হাইকোর্ট আমাকে রক্ষা কবচ দিল না, আমি থানায় গেলাম, তারপর থানার বাইরে হাইকোর্টের জটলা করে জুতোর মালা নিয়ে হ্যারাস করা হবে, হাইকোর্টের দ্বারস্থ এটা হওয়ার জাস্টিফাই? পর কিন্তু তার মানে জটলা করতে দেওয়া হবে পুলিশের পক্ষ এটা থেকে? সিকোয়েন্স অফ যেটা ইভেন্টস ভুল সেটা ভুল, মৌপিয়াদি, Sequence of যেটা events ভুল এর, সেটা আচ্ছা, ভুল, আবার point এসো। যেটা ভুল সেটা ভুল। এবার Point এসো, পয়েন্টে অন্য ফিরছি, speaker পয়েন্টে রা ফিরছি। রয়েছে। হ্যাঁ, পয়েন্টে ফিরছি। আপনাকে এটা ভুলে গেলে চলবে না যে আজকে দাঁড়িয়েও আমি যদি ভুল হই, ফিরদৌস আমাকে ঠিক করে দিন কাইন্ডলি, আজকে দাঁড়িয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করেনি এই রাজ্য সরকার। এবং এখন যেই পারমিশন তাদের দরকার সিবিআই এর কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই পারমিশন রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না। আমি আসবো, এই প্রদীপ্তর প্রশ্নের কাছে উত্তর আসবো, দিতে হবে। প্রদীপ্ত। প্রশ্নের উত্তর দিতে হবে, কেন টালা থানার ওসি আজও জেল থেকে বেরোতে পারেনি? আসবো, ও প্রদীপ্ত। তো অ্যারেস্ট হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার আস্তে, দায়। আস্তে, এবং অভ্র, তিনজন আস্তে। আইপিএস, অভ্র, লাস্ট এক লাইন অভ্র, বলছি, আস্তে, এক গলাটা লাইন নামিয়ে বলছি। কথা বলো। তিনজন আইপিএস, তিনি টালা থানার ওসি এই তথ্য প্রমাণ লোপাটের দায়ে অ্যারেস্ট হওয়ার পর তার বাড়িতে দৌড়াতে দৌড়াতে গেলেন এবং বেরিয়ে নির্লজ্জের মতো বলেছেন টালা থানার ওসি যা করেছে উইথ গুড ইনটেনশন ঠিক করেছে। এরপরে এই রাজ্য সরকার কি মুখে কথা বলে? লজ্জাজনক প্রাতিষ্ঠানিক খুন, তথ্য প্রমাণ লোপাট করে পুরো জাতাকাণ্ড করেছে। ধিক্কার। প্রদীপ্তর কাছে আসবো। শুধু আমি একটু, যেহেতু নিজে খুব আপডেটেড থাকে অভ্র, আমি জাস্ট অভ্রকে একজনের ব্যাপারে রিসেন্ট যে ডেভেলপমেন্টসগুলো পুরনো যদি মনে নাও থাকে, সবার মেমোরি সমান না, আমি অভ্র মেধাবী তার থাকবে, একটু সঞ্জীব ভাট নামে একজন আইপিএস অফিসার, তার সংক্রান্ত ডেভেলপমেন্টগুলো একটু দেখে নিও, বা তোমার কাছে ট্যাব আছে একটু আপনি নিশা কুমার বলে যে মহাশয় আছেন আইপিএস, তার প্রেস বাইটটা একটু পাশাপাশি চালিয়ে দিন না। গেছিলেন তো টালা থানার ওসির বাড়িতে, প্রদীপ্ত চালিয়ে দিন। প্রদীপ্ত তোমার কথা শোনা যাচ্ছে না। আমি বলছি আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার, ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার স্মৃতি ইরানি, তিনি একটা রাজ্যসভায় রিটেন রিপ্লাই দিয়েছিলেন জাস্ট 1 বছর আগে। সেইটা আমি ওনাকে বলতে চাই দেখে নিতে যে এনসিআরবি ডেটা। প্রদীপ্ত, আমি একটু কথা বলছি, আমি অভ্রকেও বলছি, তোমাকেও বলছি, বাকি স্পিকারদেরও বলছি। আজকে দাঁড়িয়ে সত্যি ডেটার লড়াই হচ্ছে না। আজকে আমি শোটা শুরু করেছি কি দিয়ে? এক সেকেন্ড, ধৈর্য ধরো। আজকে শোটা আমরা শুরু করেছি কি নিয়ে? যে প্রতিবাদ, যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন প্রতিবাদ আমরা দেখিনি, আজকে কেন সেই অসহায় বাবা মাকে বলতে হচ্ছে যে আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে, যা গেছে আমাদেরই গেছে। এখানে আত্মসমীক্ষণের প্রয়োজন আছে প্রদীপ্ত, এটা ডেটা ভার্সেস ডেটা নয়। এখানে প্রত্যেকে আমরা যারা উপস্থিত আছি, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে তদন্তকারী সংস্থাগুলো থেকে শুরু করে আমরা যারা গলা ফাটিয়েছি, নিশ্চয়ই প্রাথমিকভাবে আমরা যারা প্রতিবাদ করেছি, যেভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে আমরা নেমেছি, কেন আজকে সেই প্রতিবাদের পরও বিচার পাননি নির্যাতিতা, এবং কেন তার বাবা মাকে বলতে হচ্ছে এ কথা যে আসলে পাশে কেউ নেই? তা আমাদেরও আত্মসমীক্ষণ করতে হবে, প্রত্যেক নাগরিককে আত্মসমীক্ষণ করতে হবে যে আমরা প্রতিবাদটা কতটা সদর্থক ভাবে করেছি, নাকি আসলে প্রতিবাদ থেকে
কোথাও প্রচারের ক্ষীরটা খেয়ে আমরা আমাদের এটাই বলতে আখের যেতাম। গুছিয়েছি এবং নির্যাতিতা বাবা মা আজকে একলা লড়াইটা লড়ার কথা বলছেন কেন? এই Exactly. কথাটা তো আমাদের মুখের সামনে আয়না ধরছে প্রদীপ্ত। প্লিজ ডেটা ভার্সেস ডেটা লড়াই করো না। না, আমি করতে চাই না দিদি, আমি তোমার এই জায়গাতেই আসতাম যে দেখো একজন বাবা মার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা এবং যেভাবে সন্তান তার হারিয়েছে তাই সেই ঘটনা, সেটা কোনোভাবে কোনো সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। আমি ডেটার লড়াই করতে একদম চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে ডেটাগুলো দেওয়া হচ্ছে সেটার অধিকাংশ মিথ্যে, সেটা স্মৃতি ইরানি নিজেই বলে দিচ্ছেন একটা রাজ্যসভার রেট। ওয়েট করতে হবে। দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে রাজ্যের যে অবস্থা নিয়ে কথাটা বলা হলো, আমার সেটাই আপত্তি রয়েছে যে রাজ্যের অবস্থা যদি এতই খারাপ হতো, সুপ্রিম কোর্ট 7ই নভেম্বর এই রাজ্য থেকে অন্য রাজ্যে কেসটা নিয়ে যেতে চাইতেন না। যদি আমরা আত্মসমীক্ষার কথাই বলি, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে গত কয়েকদিন আগে অব্দি বলেছেন যে আমার পরিবারের কেউ একজন চলে গেছে, আর আমি যত সম্ভব পারছি এই ব্যাপারে সাহায্য করছি। কেন্দ্র সরকারের সিবিআই এখনো অব্দি একটা অভিযোগ করেনি যে রাজ্য সরকার কোনোভাবে অসহযোগিতা করছে, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বা অন্যান্যরা তারা কিন্তু ওই নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করতে পারলেন না, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সব থেকে মজার কথা হলো যারা এই সময় নানান সিনেমার মাধ্যমে মানে মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, ডাক্তারির সঙ্গে যুক্ত, আবার সিনেমার সঙ্গে যুক্ত, দুদিক থেকে টাকা আয় করছে, বড় বড় কথা বলছে, তারা কি করছে আবার কেআইএফএফ এ গিয়ে নিজেদের পুরস্কারটাও নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা একটা ঘটনাকে, নোংরা ঘটনাকে নিজেদের প্রচারের ক্ষেত্র হিসেবে বানিয়ে নিল। আর শুভেন্দু অধিকারীর ওই জায়গায় গো ব্যাক করলো, অভিজিৎ বাবুকে গো ব্যাক করলো। আমি একটু ফিরদৌসের কাছে আসি। ফিরদৌস, সুপ্রিম কোর্টের প্রথম যেদিন এই ট্রায়ালের কথা, মাফ করবে, যেদিন হিয়ারিংয়ের কথা ছিল, সেদিন আমরা দেখেছিলাম যে তার আগে কলকাতা শহর রাত জেগেছিল। আমরা দেখেছিলাম মানুষ এমনভাবে একটা হাইপ তোলা হয়েছিল যেন সেদিনই সমস্ত কিছু নিষ্পত্তি হয়ে যাবে, সেদিনই বিচার হয়ে যাবে। সেদিনও তোমরা বলেছো, আমরা বলেছি যে সুপ্রিম কোর্টে ট্রায়ালটা হবে না। আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই তাদের রিপোর্ট পেশ করেছে এবং তারা যে বাবা মাকে অবগত করছেন এই তথ্য দেওয়ার পর বাবা মা তারা বিস্ফোরক অভিযোগ করছেন, বলছেন সিবিআই কোর্টে দাঁড়িয়ে মিথ্যে বলছে। দেখুন, আমি প্রথমেই বলি জুডিশিয়াল ওয়ার্ক, এক্সিকিউটিভ ওয়ার্ক এই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই। দেখুন, এই ইনভেস্টিগেশন এটা কিন্তু এক্সিকিউটিভ ওয়ার্ক। এখন এই আমাদের দেশের যদি কাঠামোগতভাবে দেখেন তাহলে আমাদের দেশে হয় কেন্দ্রের সরকারের অথবা রাজ্যের সরকারের তাদের ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে। এই ইনভেস্টিগেটিভ এজেন্সিরা তারা ইনভেস্টিগেশন করেন আদালতে, সেই ইনভেস্টিগেশনের কালমিনেশন কি সেটা ফাইনাল রিপোর্ট আকারে জমা দেন, যেটাকে আমরা চার্জশিট বলি। সেই চার্জশিটে এবার সাপ্লিমেন্টারি চার্জশিটের সুযোগ থাকে। মোটামুটি সবাই জানে। আমার একটাই প্রশ্ন আছে, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, রুমেলিকা কুমাররা, তারা কি এটা জানেন? তারা তো কলকাতা পুলিশেও তাদের আস্থা নেই, সিবিআইও তাদের আস্থা নেই, শিয়ালদা কোর্টেও তাদের আস্থা নেই, সুপ্রিম কোর্টেও তাদের আস্থা নেই, প্রধান বিচারপতিতেও তাদের আস্থা নেই। দেখুন, আমি বলি যে আমাদের গণতন্ত্রের প্রতি আস্থা যদি থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের হয়, যদি যেমন ধরুন যদি দেখা যায় রাজ্য সরকারের হায়ার অফিসিয়ালসরা যুক্ত, যদি দেখা যায় যে রাজ্য সরকারের একটা বৃহৎ অংশ, অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ যদি কোনো কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সিবিআইয়ের হাতে তদন্তভার যায়। এই যে সিবিআইয়ের হাতে কেন তদন্তভার যায়, এর নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে জাজমেন্ট রয়েছে। এবং এই যে আমরা যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্তভার কেন সিবিআইয়ের হাতে গেছে, বা আরজিকর কাণ্ডের কেন সিবিআইয়ের হাতে গেছে, এর কারণ হচ্ছে যে দেখা গেছে যে রাজ্য সরকারের একটা অংশ কোনো না কোনোভাবে এই কাণ্ডগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেছে। যেমন ধরুন আরজিকর কাণ্ডে কি দেখছি আমরা এখনো পর্যন্ত দেখছি যে ওই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি জেলবন্দি, ওই টালা থানার ওসি তিনি জেলবন্দি। কেন জেলবন্দি? এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে সেটা অন্ততপক্ষে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, হয়েছে কি হয়নি, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আসবে আপনি আমি কেউ জানি না, যেটা আপনি আমি কেউ জানি না, কিন্তু তার একটা সুযোগ রয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই সুযোগ যেমন রয়েছে সেরকমভাবে তদন্তকারী সংস্থার কতগুলো বিষয় আছে যেগুলো তদন্তকারী সংস্থাকে মাথায় রাখতে হবে। এক, তদন্তকারী সংস্থার প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি। দ্বিতীয় হচ্ছে ইন্টেনশন, ভেরি ইম্পর্টেন্ট। এবং তৃতীয় হচ্ছে পলিটিক্যাল উইল। এই তিনটে শব্দবন্ধ আমি খুব কনসাসলি ব্যবহার করছি। প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি, পলিটিক্যাল উইল, এবং ওই যে বললাম যে তারা ওই গুড ইন্টেনশন রয়েছে কিনা।
এখন এইগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এই যে আপনি রাত জাগার কথা বললেন না, আমি রাত জাগার মধ্যে যথার্থতা দেখি। কেন দেখি? তার কারণ হচ্ছে আমি প্রত্যেকেই দেখি। তার কারণ হচ্ছে যে দেখুন, আমরা যখন আরজিকর কাণ্ডটি ঘটে আমাদের প্রত্যেকের যে কনসার্ন সেটা নড়ে গেছিল। কেন? যে আমরা মনে করি যে কোনো কর্মস্থল, আপনার কর্মস্থল, আমার কর্মস্থলতে, বা একটা হাসপাতালের অভ্যন্তরে একজন ডাক্তারের জন্য কর্মস্থল, সেটা সব থেকে সিকিউর প্লেস। সেখানে এরকম একটি হিনিয়াস ক্রাইম ঘটে গেল এবং সেটা এবং প্রশাসনের একেবারে নাকের ডগায়, যেখানে পুলিশ আছে, যেখানে ডাক্তাররা রয়েছে, আর এতগুলো মানুষ রয়েছে, তার অভ্যন্তরে ওইরকম একটা বিল্ডিং এর অভ্যন্তরে এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটে গেল, আমাদের সকলের কনসাইন্স নড়ে গেছিল। প্রথম দিন সাধারণভাবে কি হয়, যে কোনো তদন্ত সাধারণভাবে প্রথম দিনই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট সাধারণভাবে দেন না, কিন্তু এই ক্ষেত্রে দিল। কেন দিল? তাই কেস ডায়েরি দেখে তারা নিশ্চিতভাবে এটুকু বুঝতে পেরেছিলেন যে কোথাও না কোথাও এই তদন্তভার রাজ্য সরকারের পুলিশের হাতে থাকার উচিত। এবার আসি পরের চ্যাপ্টারে। এবার দায়িত্বভার কিন্তু সিবিআই এর হাতে। এই সিবিআই এর দায়িত্ব হচ্ছে যে তাদের এফিসিয়েন্সি দেখাতে হবে। আমি এবং নিশ্চিতভাবে বলবো, যতই কোর্ট মনিটর হোক, আমি এই ধরনের মামলাগুলো করার সূত্রে বলছি যে এই সিবিআই এর তদন্তভার অনেকটা নির্ভর করে পলিটিক্যাল উইলের উপরে। আমি এখানে অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, বিশেষ করে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে গত সপ্তাহ থেকে আরো প্রবলভাবে, কারণ আমরা দেখেছি জয়নগর কাণ্ডে ৬২ দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং মৃত্যুদণ্ড হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যে ধরনের, যেমন গেট প্যাটার্ন থেকে শুরু করে যে সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তার উপর দাঁড়িয়ে একটা বিচারের নিষ্পত্তি, একটা মামলার নিষ্পত্তি হয়েছে, বিচার হয়েছে, ফাঁসির নির্দেশ, ডিএনএ প্রোফাইলিং এক্স্যাক্টলি, যার সঙ্গে আরজি করে অন্তত এখনো পর্যন্ত যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সিবিআই তাদের চার্জশিটে মেনশন করেছে, তার সঙ্গে অনেক সিমিলারিটি আছে। সেখানেও আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজ, ডিএনএ অ্যানালিসিস ইত্যাদি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রনিক এভিডেন্স, আমার এখানে দাঁড়িয়ে তোমার কাছে প্রশ্ন যে আজকে বাবা মা যখন এই হতাশা ব্যক্ত করছেন, বোঝাই যাচ্ছে তাদের আস্তে আস্তে ধৈর্য হারাচ্ছেন। কেন এখানের দেরিটা? একটা বাংলায় একটা কথা আছে, অধিক সন্ন্যাসে গাজন নষ্ট। আসলে কি কোথাও বিষয়টা বেশি ছড়িয়ে গেছে? মফিয়া, একটু আমরা রিক্যাপচুলেট করি পুরো ঘটনাগুলোকে। হ্যাঁ, প্রথমে এই মামলা অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা ঘটলো আরজিকর হসপিটালে। কলকাতা পুলিশ ওখানে পৌঁছলেন এবং তারপরে ঘটনাক্রম আমরা এখানে যতজন প্যানেলে আছি সবাই জানি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে লড়াই করতে শুরু করলো। আমি কোট আনকোট এই কথাটা বলছি কারণ আলটিমেটলি ওটা একটা লড়াই হয়েছিল, যাই হোক। এবং তার মধ্যে আমরা আরো বেশ কিছু নিদর্শন দেখলাম, সেটা হচ্ছে কতগুলো শিক্ষিত মানুষ তারা আমাদের হাইয়েস্ট চেয়ার অফ দ্য জুডিশিয়ারি তাকে পর্যন্ত অপমান করলো। কারণ সেই নিয়ে তুমি জানো বোধহয় যে এটা কিন্তু রেকর্ডেড ফ্যাক্ট, কারণ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে দিল্লি সাইবার ক্রাইমে একটা কমপ্লেন লঞ্চ করা হয়েছিল যে তাকে অনারেবল দাদিন চিফ জাস্টিস তাকে অপমান করা হচ্ছে, বিভিন্ন রকম মিম তৈরি করা হচ্ছে। তাছাড়া একজন অত্যন্ত বর্ষিয়ান আইনজীবী কপিল সিবাল, তাকে অত্যন্ত অপমান করা হলো। তারা কেউ বুঝলোই না, যারা অপমান করছে তারা বুঝলো না, অনেকে আবার বুঝলোও না যে ওই ভদ্রলোকের কি আইনের প্রতি বা এই ভারতবর্ষের প্রতি অবদান আছে। একটা পেশা তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম আন্দোলন করলো এবং আলটিমেটলি দেখা গেল যে নির্যাতিতার ইন্টারেস্টের সাথে সেই ইন্টারেস্টের কোনো সম্পর্ক নেই। তারা আলটিমেটলি একটা হসপিটাল বা তাদের নিজস্ব সুরক্ষা, নিজস্ব নিরাপত্তা এবং নিজস্ব পেশার সুরক্ষা, পেশার নিরাপত্তা, সেইগুলোকে চরিতার্থ করার জন্য আন্দোলন করলো। আর আমরা মানুষ, আমরা আপামর জনসাধারণ তাদের সাথে তাল মেলালাম, মিলিয়ে আমরা আমাদের দৈনিক কর্মক্ষমতা বা কর্মক্ষম সব নষ্ট করলাম এবং করার পরে দেখলাম কি সেই যে কে সেই। কারণ এটাই তো নিয়ম, আইন কখনো ম্যাজিক্যাল হতে পারে না। এটা আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে একটা হিউম্যান এজেন্সি, অনারেবল জাজেস আর অলসো হিউম্যান, একটা হিউম্যান এজেন্সি এরকম আর্টিফিশিয়ালি কাজ করতে পারে না। আর তুমি যদি কুলতলির প্রসঙ্গে আসো, কুলতলিতে 60 দিনের মধ্যে করতে পেরেছে একমাত্র দেয়ার ইজ আ ওয়ান্ডারফুল পুলিশ টিম ওয়ার্ক এবং জুডিশিয়ারি তার সাথে একইভাবে রাত্রি 9টা, আমি শুনেছি ওখানে রাত্রি 9টা অবধি ওনারা বসে বসে ট্রায়াল করেছেন। অনারেবল জাজেস সেই ধৈর্য দেখিয়েছেন, তার জন্য এটা সম্ভব হয়েছে। কিন্তু তুমি বুঝতেই পারছো এখানেও হয়তো সম্ভব হতো, কিন্তু কোনো মানুষ এখানে আস্থার বড্ড অভাব। মফিয়া, কেউ কারোকে আস্থা করলো না। আজকে কলকাতা পুলিশ সে যে একজনকে ধরেছিল, আমি জানি এখানে অনেক প্রশ্ন তুলবেন অনেকে যে হাসাপ হয়েছে, অনেক রকম প্রমাণ লোপাট হয়েছে,
সব হয়েছে, আমি মনে হয় কিছুক্ষণের জন্য আর্গুমেন্ট থেকে ধরে নিচ্ছি সব হয়েছে, তার বিচার কি এখানে সম্ভব হতো না? একদম আজকে কিসের জন্য এত অনারেবল সুপ্রিম কোর্ট হাই কোর্ট করে আলটিমেটলি কমপ্লিট করা হলো বিষয়টাকে? আজকে তাই জন্য বাবা মা একা পড়ে গেছেন এবং বাবা মা আজকে পরে আরো বুঝবেন। আমি এখানে আমার একটা ব্রেক নিতে হবে, হ্যাঁ আসবো অনির্বাণ আসবো। এবং এখানে দাঁড়িয়ে যদি আমরা 4 মাস দেখি, যেটা অনির্বাণ বলছেন, ডেফিনেটলি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল যারা এখনো হেফাজতে, তাদের তথ্য প্রমাণ লোপাটে ভূমিকা ছিল কিনা সেই তদন্ত চলছে, তাদের ভূমিকা প্রশ্নাতীত নয়। কিন্তু যদি 4 মাসে আমরা নির্দিষ্টভাবে এই ধর্ষণ এবং খুনের ঘটনাকে ঘটিয়েছে সেই সংক্রান্ত যে তদন্তের গতি দেখি, তাহলে দেখবো সিবিআই কিন্তু তাদের চার্জশিটে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জ ফ্রেম করেছে। ছোট্ট একটা বিরতির পর এর সঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্ত এবং বিচার, কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। জয়নগরে বিচার মিলেছে ৬২ দিনে। এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোথায় আটকে আরজিকর তদন্ত, দেখুন। তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্ত এবং বিচার, ছিল না কোনো প্রত্যক্ষদর্শী, তবু জয়নগরে বিচার মিলেছে ৬২ দিনে। আমরা একটা মানে ঘোলাটে টার্বিড লিকুইড, মেয়েটার একদম মানে সেক্সুয়াল পার্টের ইন্টারনাল যেটা আমরা পেনিয়াল সোয়াব বলি, সেখানে ডাক্তাররা পেয়েছিল যেটার মধ্যে ডাইরেক্টলি আসামির ওয়াই ক্রোমোজোম ম্যাচ করে গেল, যেটা ছিল ওয়ান অফ দ্য ইস্যু। সেকেন্ডলি, যে গোলাপি রঙের জামাটা পরে আসামি ক্রাইমটা করছিল, সেই জামার মধ্যে মেয়েটির পিএম ব্লাডের নমুনা পাওয়া যায়, মানে ডিএনএ ম্যাচ করে। আমাদের দেখেছি যে পিওতে এই মামলাতে ওই ব্যাগটা নিয়ে মেয়েটা কোচিনান থেকে পড়ে ফিরছিল, ব্যাগের মধ্যে ওই পিওর কিছু চোর কাটা এবং মাটি লেগে যায়। পরবর্তীকালে পিওর অ্যাকচুয়াল চোর কাটা এবং মাটির সঙ্গে সেই চোর কাটার মাটি ম্যাচ করে। প্রায় একই ধরনের নানা তথ্য প্রমাণ মিলেছে আরজিকর কাণ্ডেও ৪৫ পাতার চার্জশিটে, যার উল্লেখ করেছে সিবিআই। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে ৯ আগস্ট ভোরে হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় গিয়েছিলেন সঞ্জয়, সেটাই মূল ঘটনাস্থল। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যে ওই রাতে আরজিকরে ছিলেন, মোবাইল ফোনের লোকেশন থেকে তার প্রমাণ মিলেছে। ময়না তদন্তের সময় নির্যাতিতার দেহ থেকে সঞ্জয়ের ডিএনএ মিলেছে। ধৃতের প্যান্ট ও জুতো থেকে নির্যাতিতার রক্তের দাগ মিলেছে। ঘটনাস্থলে পাওয়া ছোট ছোট চুলের সঙ্গে অভিযুক্তের চুল মিলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল তা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গেই যুক্ত ছিল। সঞ্জয়ের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন মেডিকেল পরীক্ষার ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে তৈরি হয়েছিল। অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম। সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাস ও কুর্তি থেকে স্পষ্ট সেগুলি টেনে হিঁচড়ে ছেঁড়া হয়েছিল। সিবিআই চার্জশিটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে যে বীর্য এবং লালারস মিলেছিল তা ধৃত সিভিক ভলান্টিয়ারেরই। অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একগুচ্ছ তথ্য প্রমাণ রয়েছে সিবিআই এর হাতে, যেগুলি তারা চার্জশিটে উল্লেখ করেছে। তাহলে 2 মাসের মধ্যে জয়নগরে বিচার এলেও কেন 4 মাস কেটে যাওয়ার পরেও বিচারহীন আরজিকর? 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি মমতা ব্যানার্জি সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। যদিও জুনিয়র ডাক্তাররা মনে করছেন জয়নগরে দ্রুত বিচার তাদের আন্দোলনের সুফল। জয়নগরের ঘটনায় যে জিনিসটা হতে পেরেছে, সামনে আসতে পেরেছে, সেটা আসলে এই আন্দোলনের একটা সাফল্য। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তের বাইরে নতুন কিছুই তুলে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত সঞ্জয় রায় আগেই গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের হাতে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দুর্নীতি ও তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার করে সিবিআই। এমনকি রাজ্যের করা ময়নাতদন্তের রিপোর্টেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোথায় আটকে রয়েছে তদন্ত? কেন এভাবে মাসের পর মাস পিছিয়ে যাবে নির্যাতিতার ধর্ষণ খুনের বিচার? কলকাতা টিভি। আমি আলবার্টের কাছে আসবো। আলবার্ট, দেবাশিস হালদাররা দাবি করছেন যে আন্দোলনের সাফল্য জয়নগরে ঠিকই, জয়নগরে জুনিয়র ডাক্তাররা যারা তখন আন্দোলন করছিলেন তারা একাধিকবার গিয়েছিলেন মাত্র, তারপর ফোকাস পুরোটাই জয়নগর থেকে সরে যায়। কিন্তু যে জয়নগরে বিচার হলো, আরজি করে এখনো পর্যন্ত আটকে। অনির্বাণ যে কথাটা বলছিলেন, দেখো মফিয়াদি এখানে একদম কি বলে শামীমদা আছেন, অনির্বাণদা আছেন, আইনের দিকগুলো বললেন,
এবং জয়নগর আর আরজি কর নিয়ে আমি কোনো কম্পেয়ার করতে কেন চাই না, আজকে কোনো বাবা মাকে কম্পেয়ার করতে অসহায় চাই না। বাবা মা আমি মনে ঠিক এই হচ্ছে জায়গাটাই বলতে যে চাইছি, আসলে পাশে কেউ একজন নেই। রাজনৈতিক কর্মী হিসাবে একটা কথা বলতে চাই যে কবি বহু বছর আগে লিখে গেছেন যে বিচারের বাণী নীরবে নিভৃতিতে কাঁদে। সে কথা বারে বারে ভারতবর্ষের বুকে বিভিন্ন বিচার, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি। এবং নির্যাতিতার বাবা মা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলেছেন, এ কথা খুব প্রাসঙ্গিক এবং প্রত্যাশিত, এ কথা কোনো অস্বীকার করবার কোনো জায়গা নেই। কারণ যন্ত্রণাটা, এ কথা আমরা যেভাবেই আমরা সহমর্মিতা প্রকাশ করি না কেন, ঠিক নির্যাতিতার বাবা মায়ের কাছাকাছি আমরা এই সহমর্মিতার জায়গায় কেউ পৌঁছাতে পারি। আর জয়নগর আর আরজি করের ক্ষেত্রে শুধু দুটো বিষয় বলার। জয়নগরের ঘটনাটা ঠিক যে সময় ঘটেছে যখন আরজি করের ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল অবস্থায় ছিল। এবং জয়নগরের ঘটনার ক্ষেত্রে 2 মাসের মধ্যে যা যা ঘটেছে, সেক্ষেত্রে দুটো জিনিস বলা যায় যে জয়নগরের ঘটনাতেই যখন যারা অভিযুক্ত ছিল, আর আজকে দাঁড়িয়ে থেকে আরজি করের ঘটনায় যে সমস্ত ব্যক্তিদের নাম সামনের সারিতে এসেছে, এই ব্যক্তিগুলোর প্রশাসনিক ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে কিন্তু একই ওজন দরের ব্যক্তি নয়। আবার ঠিক একই রকম তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি দেখতে পাচ্ছিলাম যে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ববি হাকিম বলছিলেন যে 2 মাসের মধ্যে রায়টা দেওয়া গেছে বলে তার যে সাফল্য তিনি দাবি করছেন, কিন্তু এখনো পর্যন্ত কামদুনি মামলার কোন রকম বিচার হয়নি। ডেফিনেটলি সাফল্য, সাফল্য তো অবশ্যই সাফল্য, সেটা কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশেরও সাফল্য, আমি অস্বীকার করছি না। কিন্তু এই কলকাতা পুলিশকে গত 13-14 বছর ধরে যে সমস্ত ব্যর্থতা আছে, সে ব্যর্থতাগুলো অনেস্টলি স্বীকার করা হয়েছে। আমি শেষ করবো যে জায়গাটাই, এই যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে জায়গাগুলোকে, যে ন্যারেটিভটাকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে যে আজকে যে আন্দোলন, আজকে যে গণ আন্দোলন ঘটেছে, সে গণ আন্দোলনগুলোর কোনো মূল্য নেই। বিচার এখনো পর্যন্ত অভয়ার বিচার এখনো ন্যায় বিচার পায়নি, সঠিক কথা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থেকে একদম এই ন্যায় বিচার এখনো পর্যন্ত হয়নি, ন্যায় বিচার এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু ঠিক এই জায়গাটা আমি যে কথাটা বলে শেষ করতে চাইবো যে গত 13 বছর ধরে মুখ্যমন্ত্রীকে কখনো আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছিল, এই জায়গাটাতে কিন্তু এই আরজিকর আন্দোলন প্রমাণ করেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে প্রথম এই নারী জাগরণ প্রমাণ করেছে যে আগামী দিনে তৃণমূলের থ্রেট কালচারের বিরুদ্ধে বাংলার মানুষ কথা বলবার স্পর্ধা দেখাতে পারে। পার্থদের কাছে আমার প্রশ্ন, পার্থতা যতই জনতার চার্জশিট হোক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের তো ফাইনালি বিচারের জন্য আদালত এবং এজেন্সি, সেটা রাজ্য হতে পারে, কেন্দ্রীয় এজেন্সি হতে পারে, তার উপরে নির্ভর করতে হয়। যতই আন্দোলনকারীরা তারা জনতার চার্জশিট দিন না কেন, এই যে আমরা দেখছি যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, ডেফিনেটলি এদের ভূমিকা নিয়ে অজস্র প্রশ্নের অবকাশ রয়েছে। কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে অন্তত কলকাতা পুলিশের যে তদন্ত, সিবিআই এর তদন্ত সেদিকেই গেছে এবং বেশ কিছু অকাট্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে যেগুলো চার্জশিটে মেনশন রয়েছে, যার উপর দাঁড়িয়ে এই সঞ্জয় রায়কে তাকে হয়তো সাজা দেওয়া যেত, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া যেত এতদিনে। এই যে বিলম্বটা আসলে কি মনপসন্দ অপরাধী হচ্ছে না, বা আগেই একটা ঠাউরে নেওয়া প্লট, যেমন ফেলুদাকে একবার জটায়ু বলেছিলেন যে আপনি কি করে অপরাধীকে ধরে ফেলেন, আমি তো ধরতে পারি না। ফেলুদা বলেছিলেন যে আপনি প্রথমে একজনকে ঠাউরে নেন অপরাধী, তারপর আপনি অপরাধটাকে তার সঙ্গে রিলেট করার চেষ্টা করেন। আর ফেলুদা তিনি কি করেন, তিনি হচ্ছেন যে ধাপে 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 তদন্ত নিয়ে গিয়ে অপরাধের কাছে পৌঁছান। আসলে কি সেটাই হচ্ছে না? একদম না, এখানে তো সিবিআই তার যে চার্জশিটে এটা বলেছে যে অবশ্যই সঞ্জয় রায় অন্যতম প্রধান অভিযুক্ত, কিন্তু এই কথা কখনোই তারা বলেনি যে তারা একমাত্র অভিযুক্ত, এবং তারা বলেছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। আসলে বাংলার মানুষ এবং নির্যাতিতার বাবা মা যেটা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট যখন স্বতঃপ্রণোদিত হয়ে তারা যখন মনিটরিং করছেন, অন্তত ট্রায়াল কোর্টে ট্রায়ালটা একটা তাড়াতাড়ি হবে। আমি আজকের একটা উদাহরণ দিচ্ছি, সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টকে আজকে সিবিআই জানিয়েছে যে আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে আমরা ট্রায়ালটা কমপ্লিট করতে পারবো। এবং কিসের ভিত্তিতে তারা বললেন না, তারা বললেন যে 81 জনের মধ্যে 43 জন যে উইটনেস তাদের আমরা বয়ান নিয়ে নিয়েছি। গত 4 মাসে 81 জনের মধ্যে 43 জন রয়েছে, বাকি 38 জনের 1 মাসের মধ্যে হয়ে ট্রায়াল হয়ে যাবে, এটা তো হয় না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরবর্তী ডেটটা কবে দিচ্ছেন না, মধ্য মার্চ 2025, যেখানে সিবিআই বলছে যে আগামী 1 মাসের মধ্যে আমরা আশা করছি আমরা ট্রায়ালটাকে একটা কিছু লজিক্যাল এর দিকে নিয়ে যেতে পারবো। সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট মার্চ 2025 পরবর্তী ডেট দিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে প্রক্রিয়াটা চলছে,
সেটা আমি একদম সাধারণ মানুষের বোঝার জন্য সংক্ষেপে তোমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, তার এখানে ঠিক তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা সেটা কতটা গভীর। আমি প্রথমে বলি, আমি আপনার স্টুডিওতেই বলে গেছিলাম যে সুপ্রিম কোর্টে অন্ততপক্ষে এই যে আরজি করের এই যে খুন ধর্ষণ এই মামলার মনিটরিং সুপ্রিম কোর্টের এই মধ্যে করছেন, ঠিক আছে, না করলেই ভালো করবেন, এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। তার দুটো কারণ আছে। এক, দেখুন এই প্রথমে আমাদের আদালতের ক্ষেত্রে যে আমরা জুরিসডিকশন বলি না, টেরিটোরিয়াল জুরিসডিকশন, সাইটাস একটা অত্যন্ত ক্রুশিয়াল রোল প্লে করে। কেন করে? তার অনেকগুলো কারণ রয়েছে, আমি বেশি বিস্তৃত ব্যাখ্যায় যাব না। দেখুন এই যে সিবিআই তদন্তের নির্দেশভার কলকাতা হাইকোর্ট দিয়েছিল, দূর তদন্তের নির্দেশভার দুটোই কলকাতা হাইকোর্ট দিয়েছিল। আমি মনে করি কলকাতা হাইকোর্ট যদি এই বিষয়ে মনিটর করতে, বেটার মনিটর করতো। তার কারণ হচ্ছে যে সাইটাস অর্থাৎ এই যে কাছাকাছি অবস্থান, এটা কিন্তু অনেক ক্রুশিয়াল রোল প্লে করে। দ্বিতীয় হচ্ছে এবং ভাষাগত বিষয় থাকে, অনেকগুলো বিষয় থাকে, সেই জন্য বেশি সুবিধা হয়। একদম অ্যাপেক্স কোর্ট সে মনিটর করছে, এটা খুব একটা প্রাসঙ্গিক নয়। তার কারণ ফোরাম লুজ হয়। আপনি যদি কলকাতা হাইকোর্ট ধরুন মনিটর করতো, আর যদি কোনো রায় ধরুন মনিটর করতে করতে হতেই পারে কোনো নির্দেশ হয়তো আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে আর একটা ফোরাম থাকতো। সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট একটা তদন্ত প্রক্রিয়া মনিটর করছে, ফলে একটা ফোরাম লুজ হয়ে যাচ্ছে। সাইটাস, ফোরাম লুজ, অনেকগুলো ফ্যাক্টর আছে। দেখুন সুপ্রিম কোর্ট যেটা মনিটর করছে, সুপ্রিম কোর্ট মনিটর করার অর্থ এই নয় যে সুপ্রিম কোর্ট ট্রায়াল করবে। ট্রায়াল কোর্ট আলাদা। ট্রায়াল ইভেন সুপ্রিম কোর্ট এই যে ট্রায়ালেও সুপারভাইজ করতে পারে না। ইভেন এই যে ইনভেস্টিগেশন তারা সুপারভাইজ করতে পারে না, শুধুমাত্র মনিটর করতে পারে। এই জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে যদি আপনি প্রত্যাশা করেন যে সুপ্রিম কোর্ট মনিটর করছে বলে এই তদন্ত প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হয়ে যাবে বা ট্রায়াল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, কোনোটাই ঠিক নয়। আর একটা কথা বলবো, সংক্ষেপে আর একটা কথা বলবো, যে সিবিআই বলছে না যে ট্রায়াল 1 মাসের মধ্যে সম্পূর্ণ করে দেবো বা 15 দিনের মধ্যে সম্পূর্ণ করে দেবো, আমি বলছি ট্রায়াল প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে। এবং আমি আপনার এই রিট্রায়ালের কথা আপনার এই স্টুডিওতে বলে গেছিলাম, তার সম্ভাবনা প্রভূত। তার কারণ হচ্ছে যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রভিশন আছে, এবং শুধু তাই না হলে কিন্তু এই যে সিবিআই তদন্ত নিয়ে আর অন্য প্রশ্ন উঠে যাবে, এবং সেই ক্ষেত্রে যদি এই উপযুক্ত অপরচুনিটি না পায়, তাহলে কিন্তু হায়ার ফোরামে গিয়ে এই যে তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে, ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরে যদি দোষী সাব্যস্ত হয়েও যায়, তাহলে কিন্তু সেটা আলটিমেট সেই দোষী সাব্যস্ত হওয়ার পরে যে সেই পেনাল অ্যাকশনগুলো যে আদৌ উচ্চতর আদালতে টিকবে কিনা সেই নিয়ে অনেকগুলো প্রশ্ন। আমি এই যেহেতু তদন্ত প্রক্রিয়া যেহেতু ট্রায়াল চলছে, আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছেন, কেউ অন্যভাবে বিতর্কে জড়িয়েছেন। দেখুন, চার মাস বিচারহীন, তবু এখন আর রাত দখল নেই। ঝাঁজ কমিয়ে উধাও আন্দোলন, বিচারের আশায় হন্যে হয়ে ঘুরছে নির্যাতিতার পরিবার, আর একের পর এক কীর্তিতে বিতর্কে জড়াচ্ছেন আরজিকর আন্দোলনের মাথারা। আরজিকর কাণ্ডের পর প্রথমে কর্মবিরতি, পরে সরকারের উপর চাপ বাড়াতে অনশন, বিচার না মেলা পর্যন্ত উৎসবে না ফেরা জুনিয়র ডাক্তার মাতলেন ফিল্ম উৎসবে। কিঞ্জল নন্দের ভূমিকা নিয়ে উঠল জোরালো প্রশ্ন। দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিট দাঁড়ার গল্প দিচ্ছে। আবার সংশ্লিষ্ট মহলের একাংশের মতে আরজিকর কাণ্ডের মতো অতি স্পর্শকাতর ইস্যুতে বেলাগাম দিশেহারা আন্দোলন আসলে খোলা বাজারে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর স্ট্র্যাটেজি। আরজিকর থেকে বেশি মানুষের ফোকাসে এসেছে, নিজেই করো, এই সমস্ত মধ্যেও থাকো, পরীক্ষায় পাশ করেননি এখনো, তার আগেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু। প্রশ্নের মুখে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের দাবি ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। কখনো ওখানে কোনো পেশেন্ট দেখে টাকা পয়সা নিইনি, এবং সেই 2022 সালের কথা, তখন পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার। যে অভিযোগগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। ডিগ্রিটা ওরা যেটা লিখে দিয়েছে, এমএস ব্র্যাকেটে পিজিটি লিখে দিলে ভালো করতো, এই সমালোচনাটা আসতো না। কোথাও দ্বিচারিতা, কোথাও জালিয়াতির অভিযোগ। এই জুনিয়র ডাক্তাররাই আরজিকর আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আগেই সাফ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বাম এবং অতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন,
তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে। 4 মাস কেটে গেলেও বিচার মেলেনি। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা? কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছেন, কারোর বিরুদ্ধে ভুয়ো পদে অবৈধ ডাক্তারির অভিযোগ। এই আন্দোলনকারী বিপ্লবীদের নিন্দা সমালোচনায় সব মহল। কলকাতা টিভি। আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে বলছে, তারা বলেছিলেন আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে বাম এবং অতি বামরা। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি তো এই আন্দোলন, আমি আবারও বলছি যে এই আন্দোলন নজিরবিহীন স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন আমাদের স্মরণকালের মধ্যে আমরা দেখিনি। সমস্ত রকমের মানুষ তারা নেমে পড়েছিলেন রাস্তায়। তারপর তার গতিপথ, সেটা কি কিছুটা হলেও বিভ্রান্ত হলো না? কিছুটা বিপথগামী হলো না এই আন্দোলন? দেখুন, আমরা প্রথম থেকে দাবি করেছিলাম যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু এই দাবি কিন্তু বামেরা করেনি। বামেরা বিপদগামী কেন বলছি, অনির্বাণদা যেখানে থাকেন তার থেকে খুব একটা দূরে বেশি নয়, গড়িয়ার কথা বলছি। একটা পোস্টার আমি দেখতে পেলাম সেদিন গাড়ি চালাতে চালাতে, লেখা আছে কমরেড সুশান্ত ঘোষ আমাদের সম্পদ, নিচে লেখা আছে অনুপ্রাণিত রাত দখলকারী। এবার আমার বক্তব্য হচ্ছে, অনুপ্রাণিত বানানটাও ভুল, সেটা আলাদা কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাত দখল কথাটা বা রাত দখলকারীরা কি এই কমরেড সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, মহিলা গঠিত কেসে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে, তার সমর্থনে পোস্টার ফেলার জন্য রাত দখল করতে বেরিয়েছিল? নাকি আরজিকর কাণ্ডে কেউ সার্কাস্টিক ওয়েতে করেছে? কোনো সার্কাজম কিচ্ছু নয়, এই তো দেখে নিন না আপনি। এটা আপনার সুস্থ মাথায় মনে হচ্ছে সার্কাজম, তাদের অসুস্থ মাথায় মনে হচ্ছে এটা ঠিক। আমার বক্তব্য হচ্ছে এই কারণে তারা বিপদগামী। এই বিপদগামী আন্দোলন তারা করেছে খালি নিজেদের পকেট ভরবে। যে ক্রাউড ফান্ডিংটা হলো, টাকাটা গেল কোথায়, হিসাব কোথায়? হিসাবটা দিতে হবে তো, তাদেরকে এই উত্তর দিতে হবে যে তাদের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নিয়ে তাদের কি বক্তব্য, এই উত্তর দিতে হবে। এবং তাদেরকে এই উত্তর দিতে হবে যে যখন যে কোনো রাজনৈতিক দল গেছে, সেটা আমি আমার দল খালি বলবো না, আমি কংগ্রেসের কথা বলবো, যখন বিজেপি গেছে, কংগ্রেস গেছে, সবাইকে গো ব্যাক, সবাইকে নাকি গো ব্যাক স্লোগান। আরে আচ্ছা ঠিক আছে, কংগ্রেস নয়, সাইনবোর্ড পার্টি, জনসমর্থন কম, আমি তাও মেনে নিলাম। বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যের, তারা যখন গেছে সহমর্মিতা জানাতে, একাগ্রতা জানাতে, তোমাদের সঙ্গ দিতে, তখন তাদেরকে গো ব্যাক বলা হয়েছে। কেন? কি অবিশ্বাস দিতে? এই অবিশ্বাস দিতে যখন নিজেরা ফাপড়ে পড়বে, নিজেরা কোটাল জলজান্ত উদাহরণ হচ্ছে ডক্টর নারায়ণ ব্যানার্জি, যিনি আপনার স্টুডিওতে বড় বড় কথা বলেছিলেন, কিন্তু কোটালদের সঙ্গে এখানে কিন্তু যদি আমরা দেখি, সেই দিন সকাল থেকেই যিনি ময়দানে নেমে পড়েছিলেন তিনি সজল ঘোষ, তিনি কৌস্তব বাগচি, না এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু আমরা দেখলাম যে বামেদের তরফ থেকে বিরাট একটা দাবি করা হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি রাতে গাড়ি না আটকালে নাকি সেই জানাই যেত না যে আসলে এটা এরকম ধর্ষণ করে খুন, আসলে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। যেটা অন্তত সেদিন যারা সকাল থেকে এই ঘটনা ফলো করছিলেন তারা জানেন যে সবার আগে, তার আগে সকালে অনেক ঘটনা ঘটে গেছে। এই যে কোথাও কি আসলে এখানেও আমরা দেখলাম যে জয়নগর থেকে দেবাশিস হালদাররা ক্রেডিট চাইছেন, কোথাও কি এক অংশের, আমি সবার কথা বলছি না, এক অংশ তাদের ক্রেডিট নেওয়ার জন্য ব্যবহার করলেন? দেখো, প্রথম কথা হচ্ছে আরজিকরের সামনে সরকারি পুরস্কার ফেরাতে, তাদের দেখলাম সরকারি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সম্বর্ধনা নিতে। আমি জাস্ট 2 মিনিট সময় দেবে, আমি চাইবো অভ্রজন এই মাঝে কথা বলবে না। প্রথম কথা হচ্ছে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে আরজিকরের গাড়ি আটকানোর ক্ষেত্রে সেখানে সজলদা বা কৌস্তব কি ছিল না ছিল সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জেনেছে। এবং শুধুমাত্র এটা বামেরাও দাবি করছে না যে বামপন্থী ছাত্র যুব নেতৃত্ব সেখানে সামনে গাড়ি না দাঁড়ালে কি ঘটনা ঘটতো, এটা পশ্চিমবঙ্গের মানুষ একদম প্রকাশ্যে সেটা দেখেছে। বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কি ভূমিকা আরজিকরের সামনে ছিল। এবং ঘটনাচক্রে সেদিন প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ যাত্রা ছেড়ে দিয়ে বামপন্থী কর্মী সেখানে ছিল। এটা এক পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এখানে খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে এ রাজ্যে বামপন্থীদের বা বামফ্রন্টের যে নেতৃত্ব হিসেবে যাদেরকে তোমরা পরিচিত হিসেবে মুখ মনে করো, কোনো দিন সেই আন্দোলনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক ছিল না। এবার আমি জাস্ট শেষ করবো, যেখানে ঘটনাচক্রে যদি হাতরাস কাণ্ডের কোনো প্রতিনিধি যদি সেখানে গিয়ে পৌঁছে গিয়ে থাকে, তাকে যদি গো ব্যাক দিয়ে থাকে, সেটা জুনিয়র ডাক্তাররা বলতে পারবে। তৃতীয় পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কোথাকার একটা পোস্টার গড়িয়ার কোথায় দেখালো অব্র, সেই পোস্টারটা কারা টাঙিয়েছে তার দায়িত্ব, তার সেই পোস্টার রেখে যাওয়ার কোনো কারণই নেই। নারায়ণ ব্যানার্জি কোথায় স্বীকার করছি, কোথাও বামপন্থীরা বলেছে বামপন্থীরা বলেছে যে
দুজনকে থামাচ্ছি। প্রদীপ্ত, এই অভিযোগ তো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করার দরকার রয়েছে যে জয়নগরে বিচার হয়েছে কারণ জয়নগরে কাউকে বাঁচানোর কোনো দায় ছিল না প্রশাসনের, এবং যে কারণেই তদন্ত সুষ্ঠু হয়েছে। একদমই তাই দিদি। এক্ষেত্রে তুমি আত্মসমীক্ষার কথা যেখান থেকে বলছিলে, সেই আত্মসমীক্ষার প্রয়োজনীয়তাও রয়েছে। যে অভিযোগ, না না না, তুমি শুনে নাও, যে তত্ত্ব আর তথ্যের ভোজবাজি, সেই তত্ত্ব আর তথ্যের ভোজবাজিতে কোথাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভূমিকাটা হারিয়ে গেল। যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কিভাবে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, লুকিয়ে যাওয়া আর অস্বীকার করার রাজনীতি হলো। যে পোস্টমর্টেম বা দেওয়াল ভাঙা, এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা সাইন করলো, কিন্তু তারা গণমাধ্যমে বললো যে তারা কিছু জানে না, তাদেরকে লুকিয়ে করা হয়েছে। আসলে কিছু জুনিয়র ডাক্তাররা এবার মনে হচ্ছে শামীম দাদাদের ওই কালো কোটটা পড়ার দরকার ছিল, গিয়ে শামীম দাদাদের জায়গায় ওদের বসা উচিত ছিল, যেভাবে কদিন টিভি তারা চালিয়েছে। মুশকিল হচ্ছে আসলে মানুষের আন্দোলনকে তারা নিজেদের অর্থনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, এবং ওই সময় কর্মবিরতি করে স্বাস্থ্য সাথীর মাধ্যমে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টটা ভরেছে। মুশকিল হচ্ছে কাউকে যদি বাঁচানোর হয়, সুপ্রিম কোর্ট, যেমন পার্থদা বললেন, সুপ্রিম কোর্টে নিশ্চয়ই সিবিআই তাদের তথ্য দেবে যে সরকার কাউকে বাঁচাতে চেষ্টা করেছে কিনা। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দিষ্ট জায়গায় বলেছেন যে আমরা কোনোভাবে কোনো রকম অন্যায়ের সঙ্গে নেই, যার যেভাবে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার দরকার সেভাবেই হবে। একদম শেষে অনির্বাণ তোমার কাছে যাব, যেটা একটু আগে ফিরদাউসও বলছিল যে রিট্রায়ালের সম্ভাবনা প্রবল যেদিকে যাচ্ছে এই মামলার গতি প্রকৃতি, সেখানে দাঁড়িয়ে আরো অপেক্ষা, এটাই কি এই মুহূর্তে আরজি কর তদন্তের ভবিতব্য? খুব সংক্ষেপে প্লিজ। দেখো, আমি ওই যে বাবা মা আজকে বলছেন যে ওনারা খুব একা ফিল করছেন, ওনাদের সাথে আমি একদম সমব্যথী, এবং অত্যন্ত এই দুর্ভাগ্যজনক ভাবে এটাই সত্যি। যদি ফার্দার ইনভেস্টিগেশনে হওয়ার পরে আবার যদি সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ে, তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটেও বেশ একটা লম্বা হয়তো উইটনেস লিস্ট থাকবে, এবং সেই উইটনেসদেরকেও কিন্তু এক্সামিন করতে হবে, তবেই কিন্তু এই মামলার নিষ্কৃতি, মামলা সম্পন্ন হওয়া সম্ভব বা ট্রায়াল কমপ্লিট হওয়া সম্ভব। তো অবশ্যই সেখানে একটা সম্ভাবনা থেকে যায় যে এটা আরো দীর্ঘায়িত হতে পারে, কিন্তু ধৈর্য ধরতেই হবে। তুমি মনে আছে মৌপিয়া, আমরা সবাই টিভিতে দেখেছিলাম আজমাল কাসাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি পর্দার সামনে গুলি চালাচ্ছিল, তারও কিন্তু ট্রায়াল প্রক্রিয়া 4 বছর লেগেছিল তাকে ফাঁসি দিতে। তো এটাই পদ্ধতি, এটাই ভারতবর্ষের আইন, এবং আমাদেরকে এটা মান্যতা দিতেই হবে। হিউম্যান এজেন্সি বিচার করেন, হিউম্যান এজেন্সি ট্রায়াল করেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা চাইবো যে যতই এই গোটা ঘটনাকে নিয়ে যত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হোক না কেন, সেই বিভ্রান্তির জাল কেটে আসল সত্য উদ্ঘাটিত হবে, আসল অপরাধী আইনের আওতায় আসবে এবং কঠোরতম শাস্তি হবে। আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অসহায় বাবা মাকে বলতে হলো যে তাদের লড়াইটা তাদেরকেই লড়তে হবে, এটা কিন্তু আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। আসলে কি আন্দোলন, নাকি আন্দোলনের নামে কোথাও নিজেদের স্বার্থ চরিতার্থ করা, এটাও কোনো অংশকে বুঝতে হবে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।